যে আপনি আমাদের এখানে এত ব্যস্ততার মধ্যে সময় দেন নিয়মিত। আমাদের দর্শকদেরও কাছে আপনি খুবই একজন প্রিয় ব্যক্তি, আমার কাছে তো বটেই। তো আপনার কাছে বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারি। যে বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি আমরা, সেটা হলো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা। নানা রকম ঘটনা আমরা দেখছি। কখনো মনে হচ্ছে যে ভারত আমাদেরকে নিয়ে খেলছে, আবার কখনো মনে হচ্ছে ভারত আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক করতে চায়। কয়েকটা ঘটনা আমরা দেখলাম। এই ঘটনাগুলো ডিটেলে আর আমি আপনাকে বলছি না, আপনি তো নিজেও হয়তো বলবেন। তো আসলে ভারতের সঙ্গে সম্পর্কের ধরনটা কেমন আমাদের, আপনি কি বুঝছেন? আচ্ছা, ধরনটা এখন তো কেমন সেটা তো আমরা বুঝতেই পারছি। তার কারণ তাদের দীর্ঘদিনের যে বিশ্বস্ত ব্যক্তি ক্ষমতায় ছিলেন, তিনি এখন ক্ষমতায় নাই। স্বাভাবিকভাবে এই জিনিসটা তারা পছন্দ করে নাই, বা আহ, তারা এটা নিয়ে আহ, বেশ আমি দুশ্চিন্তাগ্রস্ত তা বলবো না, তারা হঠাৎ করে তাদের ফরেন পলিসির ক্ষেত্রে একটা সেটব্যাক হয়েছে। এটা তারা নিজেরাও বলেছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। এবং সেখানে শেখ হাসিনা খুব ভালো অবস্থাতেই আছে সেখানে, তাদের হেফাজতে। এটা নিয়ে বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে। এবং আহ, তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে আমাদের মিডিয়া বা আমাদের সরকারি মহল যেভাবে মিডিয়াকে খাওয়াচ্ছে কতগুলা জিনিস, যে ইন্ডিয়া পাগল হয়ে গেছে আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার। তো ব্যাপারটা আমার কাছে এরকম মনে হচ্ছে। কেন হচ্ছে না সেটা একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে এই, যেমন ইন্ডিয়ান যে হাই কমিশনার, উনি একজন মানে পলিটিক্যাল অ্যাপয়েন্ট। বয়স, উনি মন্ত্রীর পদমর্যাদায় তাকে দেওয়া হয়েছে। মানে তাতে বোঝা গেল যে মানে তারা নতুন ভাবে এই রিলেশনশিপটাকে কিভাবে নর্মালাইজ করা যায় সেটা, সেই চেষ্টা। এবং দেশ ত্রিবেদী আসার পরেও বিভিন্ন ভাবে তিনি নিজে বাংলাও কথা বলেন, এটাও আরেকটা বড় অ্যাডভান্টেজ। তো এখন এখানে পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি বা মিডিয়া বিভিন্ন টক শোতে, মানে তারা অস্থির হয়ে গেছে যে একটু আগে আপনিও বলছিলেন যে দীনেশ ত্রিবেদী একই সঙ্গে আহ, একটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন, তারপরে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পরে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে গেলেন, তারপরে সেখান থেকে সরাসরি দিল্লি চলে গেলেন। মানে আমাদের মিডিয়া এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে এটা খুব তড়িঘড়ি করে তারা এগুলা করছে, কিন্তু তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলা অন্তত 1 মাস আগে ঠিক করে। এটা বুঝতে হবে আপনাদের। মানে মানে অন দ্য স্পট কোনো ডিসিশন হচ্ছে না। এটা সেইভাবেই তারা ক্যালকুলেট করেছে, সেইভাবেই। এবং বাংলাদেশ সরকার থেকে সেইভাবে সময় নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সেইভাবে সময়, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সেইভাবে সময় নিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তো অবশ্যই নিয়েছে, বিকজ প্রধানমন্ত্রীর স্কেডিউল তো খুব বিজি। তো ফলে, এবং সে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবার দিল্লিতে যাবে তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এটাও আগের থেকে ঠিক করা। এগুলো সবকিছুই মানে মানে তাদের পরিকল্পনা মাফিকই সবকিছু হচ্ছে। এখন তিনি তিনি যেহেতু একটা মন্ত্রীর আহ, পদমর্যাদায় এখানে আছেন, স্বাভাবিকভাবে মানে দীনেশ ত্রিবেদী কি কি কথাবার্তা হলো এটা তার প্রধানমন্ত্রীকে জানাবেন, বা জানিয়েছেন অলরেডি, বিকজ সে তো অলরেডি দেখাও করেছে। তো আজকে একটা ইন্ডিয়ান একটা ইয়ের মধ্যে দেখছিলাম যে তাদের ছক আছে যে কিভাবে কিভাবে জিনিসগুলোকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেইভাবেই তারা সবকিছু করছে। এখন দিল্লিতে তার সফরের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন যে বাইল্যাটারাল ভিজিটটা হবে, এটাও ইন্ডিয়ান গভর্নমেন্ট আগে থেকেই দাওয়াত দিয়েছে যে আপনি আমাদের এখানে আসবেন। এবং তার ইনগরেশনের সময় ইন্ডিয়ান কি বলে স্পিকারকে, তারা পার্লামেন্ট স্পিকারকে তারা এখানে পাঠিয়েছে। এটা খুব ভালো একটা জেস্টার। তার আগে ওদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসে দেখা করে গেছে, এবং তখন ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন এবং তার সঙ্গে সে দেখা করেন। মানে এটা একটা ক্লিয়ার স্নাপ ইন্ডিয়া, মানে ইউনূস গভর্নমেন্টকে দেওয়া যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, মানে আমরা তোমাদের নিয়ে চিন্তিত না। পরে যিনি ক্ষমতায় আসবেন তার সঙ্গে আমরা এটা নিয়ে ইন এনি কেস, যে কথাটা বলছিলাম যে এগুলো তারা সবকিছুই আগের থেকে ঠিক করা। তাদের যে সেটব্যাকটা হয়েছিল হাসিনা চলে যাওয়ার পরে, এবং সেটা একটা বিরাট সেটব্যাক। সত্যি কথা বলতে কি,
বিশেষ করে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে যে যে জিনিসটা হলো সেটা হলো এই, তারা মানে তখন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে তার মানে ঝগড়াঝাটি লেগেই থাকতো এবং তাকে কোনোভাবেই সে বশ করতে পারছিল না। কিন্তু পূর্ববঙ্গে মানে তৎকালীন এখন যেটা বাংলাদেশ, তারা ধরে নিত এটা পূর্ববঙ্গ এবং সেখানে তারা একটা মুখ্যমন্ত্রী রাখছে যেটা তাদের কথায় চলাফেরা করবে, হ্যাঁ সেইভাবে তারা তাকে ট্রিট করতো। ঠিক ঠিক আছে। আর শেখ হাসিনাও দেখেন দিন দিন তার জনবিচ্ছিন্নতার কারণে, তার স্বৈর শাসনের কারণে মানুষের থেকে সে দূরে সরে যাচ্ছে এবং ইন্ডিয়া বা এখানকার সিকিউরিটি ফোর্সের উপরেই তার নির্ভর করতে হচ্ছে। এবং একটা জিনিস, যে জিনিসটাতে এত দ্রুত ঘটে যাবে এটা ইন্ডিয়া সত্যি কথা বলতে কি আমার ধারণা তাদের ক্যালকুলেশনে ছিল। এবং আমি যখন ওই যে রিসেন্টলি যে মোদির বিপক্ষে যে ছাত্র আন্দোলন শুরু হলো ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে, সেটা কিন্তু তুমুল পর্যায়ে চলে গেছে এবং তারা বললো এটা বাতিল করতে হবে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দেখেন মোদি খুব ক্লেভারলি এবং ইন্টেলিজেন্টলি সেই জিনিসটা হ্যান্ডেল করলো। সে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত পদত্যাগ করালো এবং বললো, একটা চমৎকার বক্তৃতা করলো সে ছাত্রদের উদ্দেশ্যে যে তোমাদের ব্যথা বেদনা আমরা বুঝেছি এবং আমাদের আরো আগে এটা বোঝা উচিত ছিল এবং তোমাদের যে তোমাদের ক্ষোভ গুলা জেনুইন। তো আমি খালি ভাবতেছিলাম যে শেখ হাসিনা যদি খালি এই কথাটাই বলতো তাহলে কিন্তু তার আজকে ক্ষমতার থেকে যেতে হয়, সে কিন্তু ক্ষমতায় থাকতো। কেমন? তো এই যে জিনিসগুলা ওই যে বলেন না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, মানে শেখ হাসিনা এমন পর্যায়ে চলে গেছিল শেষ দিকে যে আমার মনে হয় ওই আল্লাহর গজব নামছিল তারপরে, যে হাজার হাজার চেষ্টা করে আর সে থাকতে পারেনি। আমার খালি ওই একটাই জিনিস মনে হচ্ছিল যে সে খালি যদি খালি ছাত্রদের কথাটা মেনে নিত যে ঠিক আছে কোনো কোটা টোটা থাকবে না, তোমাদের মানে আন্দোলন জেনুইন এবং তোমাদের ক্ষোভটাও জেনুইন, আমি বুঝে গেছি এটা আমাদের, তাহলে কিন্তু তার আজকে সে ডেফিনেটলি সে ক্ষমতায় থাকে। কিন্তু ওই যে বললাম যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, হ্যাঁ যাই হোক। তো এখন ইন্ডিয়া যে জিনিসটা চাচ্ছে, ইন্ডিয়া মানে কেন শেখ হাসিনাকে এত, তাদের কনসার্ন ছিল দুটো। ফার্স্ট কনসার্ন যেন বাংলাদেশের ভূমি, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে যেন কোনোভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যান্টি ইন্ডিয়ান যে ইনসার্জেন্সি গুলো হচ্ছিল তাতে সমর্থন না দেয়, যেটা আগের সরকারগুলো দিয়েছে। এটা আমরা জিয়া রহমানের সময় দেখেছি, এরশাদের সময় দেখেছি, খালেদা জিয়ার সময় দেখেছি, এটা ওপেন সিক্রেট, সবাই জানে। আচ্ছা, কিন্তু হাসিনা যখন ক্ষমতায় আসলো তাকে সে পরিষ্কার ভাবে বললো যে আমাদের কোন ভূমি অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস কে আমরা মানে ব্যবহার করতে দিব না হিসেবে, এবং সেটা সে পালন করেছে এবং ইন্ডিয়া তাতে ভীষণ খুশি। ইন্ডিয়া কেন খুশি এটাও একটু পরিষ্কার করে বলি, যে তারা আগে পাকিস্তানের সময় তাদেরকে দুইটা ফ্রন্টে মানে সৈন্য রাখতে হইত। একটা হলো ইস্টার্ন ফ্রন্ট মানে এইখানে, আর ওয়েস্টার্ন ফ্রন্ট ওইখানে। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়া চিন্তা করলো যে আমরা তো একটা বড় কাজ করে ফেলছি, আমাদের এখন এই মানে পূর্ব পাকিস্তান যেটা ছিল এটাতে আমাদের আর সৈন্য রাখতে হবে না। তো তারা পরের দিকে যে জিনিসটা করলো, পরে যখন মানে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা পর্যন্ত এই জিনিসটা ছিল না। তারপরে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে স্বাভাবিকভাবে এখানে অ্যান্টি ইন্ডিয়ানরা ক্ষমতায় এসে গেল এবং তারা আবার ওই অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস কে তারা মানে ফুয়েল করতে লাগলো, মানে তাদেরকে বাহবা দিতে লাগলো। ওই যে অনুপ চেটিয়া টেটিয়া এগুলো যারা ছিল তাদেরকে সবাই এনে এখানে রাখলো সব। তো ইন্ডিয়া চিন্তা করলো যে না, এটা তো এইভাবে হচ্ছে না। অর্থাৎ হাসিনা আসার পরে তারা এইটাতে প্রথম তাদের শর্ত ছিল এই জিনিসটা তুমি করবে, সে করলো। আচ্ছা, করার পর যেটা ইন্ডিয়া যেটা করলো, এখানকার যত সৈন্য মানে ইস্টার্ন ফ্রন্টে যত সৈন্য ছিল সব ওয়েস্টার্ন ফ্রন্টে কাশ্মীরে নিয়ে গেল, তারপর ওখানে মারতে শুরু করলো। যার ফলে এবং কাশ্মীরের যে মুসলমান অধ্যুষিত, তো ফলে বাংলাদেশের জনগণের মধ্যে একটা, বাংলাদেশের যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের মধ্যে একটা ক্ষোভ সত্ত্বেও যে আমাদের মানে মুসলমান ভাইদেরকে ভাই বোনদের এরকম ভাবে মারতেছে। তো ফলে ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ মানে যে ক্ষোভটা, সেটা ইন্ডিয়া বুঝতে পেরেও এইদিকে তেমন কোনো নজর দেয় নাই। নজর দেওয়ার দরকার ছিল না, তাদের তো একটা হলো যে কোনো এখানে কোনো সৈন্য রাখবে না তারা, বা ইস্টার্ন মানে বাংলাদেশ তাদেরকে কোন রকম সাহায্য করবে না, অ্যান্টি ইন্ডিয়ান ইনসার্জেন্সি যেটা আছে। আর 2 নম্বর ইকোনমিক বেনিফিট, যত রকম ইকোনমিক বেনিফিট আছে তারা
এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে এগুলো সবকিছু ইন্ডিয়ানরা এসে ভরে গেল এখানে। ইন্ডিয়ান ব্যবসা বাণিজ্য, ইন্ডিয়ান কন্ট্রাক্ট, রাস্তা বানাইতে থাকলো তারা এটা। ফলে আবার মানে তাদের সাথে আমাদের যে রপ্তানি আমদানি রপ্তানির যে মানে চিত্রটা দেখলে আমরা প্রায় $15 বিলিয়ন সেখান থেকে আমদানি করি, আর রপ্তানি করি মাত্র $1 বিলিয়ন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা একই ব্যাপারটা হয়েছে চায়নার ক্ষেত্রেও, কিন্তু চায়না নিয়ে লোকজন তেমন কিছু বলছে না, বিকজ চায়নারা তো হিন্দু না আর আমাদের ইমিডিয়েট নেইবার না। এটা হলো বাস্তবতা। তো এই জন্য আমি বলছি যে ইন্ডিয়া চিন্তা করতেছে যে আমরা কি করে এখন মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপে যেতে পারি, যেটাতে আমরা এনশিওর করবো আবারও তারেক রহমানের মাধ্যমে যে ওখানে কোনো অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিসকে তারা অ্যালাউ করবে না। প্লাস যেখানে ইকোনমিক বেনিফিট যেগুলো আসছে সেগুলো আবার আমরা কোনো রকমের ঠিক করতে পারি। কিন্তু এটাই হলো মূল কথা। আচ্ছা, এখানে একটা কথা এটা আলোচনায় আসছে বারবার, যে এই যে আপনি বললেন যে বাংলাদেশের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখার ব্যাপারটা, এক্ষেত্রে কি আপনার মনে হয় যে শেখ হাসিনা ইস্যুটা একটা মানে আপনার সমস্যা তৈরি করছে? মানে এটা বললাম এই কারণে, দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলতেছেন যে আপনারা হাসিনা কার্ড খেলবেন কিন্তু আবার আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইবেন, এটা তো হয় না। এবং ওনারাও কিন্তু শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু খুব দৃষ্টিযোগ্য কোনো কিছু কিন্তু করছে বলে মনে হচ্ছে না। তো এটাকে ওনারা কিভাবে হ্যান্ডেল করবো মনে হচ্ছে আপনার? আচ্ছা, হচ্ছে না এবং হওয়ার কোনো কারণও নেই। ইন্ডিয়ানরা কিন্তু একটা জিনিস, আমি তাদের সাথে দীর্ঘদিন গত 40 বছরে তাদের সাথে আমি বিভিন্ন ভাবে ডিল করেছি। তাদের ডিপ্লোম্যাট বলেন, তাদের জার্নালিস্ট বলেন, পলিসি মেকার, শুধু এখানে ঢাকায় না, ঢাকা, দিল্লি, ওয়াশিংটন সব জায়গায় তাদের সাথে এই সমস্ত কথাবার্তা হতো। তো আমি তাদেরকে একটাই কথা বলতাম যে আচ্ছা তোমরা মানে আমাদের সাথে ঠিক আছে, তোমরা বলো যে আমাদের বন্ধু, কিন্তু তোমরা কি একবারও চিন্তা করেছো যে যে দেশটার 90% জনগণ মুক্তিযুদ্ধের সময় তোমাদেরকে সমর্থন দিছিল তারা এখন তোমাদের বিরুদ্ধে চলে গেছে? কেন কেন গেছে? এটা কি তোমরা কোনো সময় ভাবো? হ্যাঁ ভাবি, আমরা জানিও কেন হয়েছে। আমাদের হয়তো ভুল ত্রুটি ছিল, কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকটা দেশে একটা বিভিন্ন প্রেশার গ্রুপ থাকে, সেই প্রেশার গ্রুপটা চায় ইমিডিয়েট গেনটা করার জন্য। যেমন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কেন মেজর জলিল কেন হঠাৎ করে, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কেন ভারতের বিরুদ্ধে বলতে লাগলো যে আমাদের সমস্ত অস্ত্রপাতি যা ছিল সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, এবং যার ফলে জাসদের সৃষ্টি হয়। শেখ মুজিবকে বলা হইতো যে তিনি ইন্ডিয়ান এজেন্ট হয়ে গেছে, মানে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ সে করতে দিচ্ছেন, এইসব কারণে। তো ইন্ডিয়ানরা যে এটা বুঝে না তা না, ইন্ডিয়ানরা বুঝে, কিন্তু তাদের হয় কি, তাদের যে টোটাল যে জিও পলিটিক্যাল যে তাদের ফ্রেমওয়ার্ক আছে, সেখানে বাংলাদেশ খুব একটা তাদের কাছে সত্যি কথা বলতে কি খুব একটা ম্যাটার করে না। এইটা আমার একটা মনে আছে এই প্রসঙ্গে, এখানে আইপি খোসলা বলে একজন হাই কমিশনার ছিল 1982 থেকে 85 পর্যন্ত। আচ্ছা, তার পুরো নাম হলো ইন্দ্রপ্রস্থ খোসলা। তার সাথে আমার বেশ ভালো, অন্যান্য হাই কমিশনারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তো একদিন উনি এক জায়গাটা একটা অনুষ্ঠানে আমার সাথে দেখা, মানে বলতেছে যে আশরাফ, আমি সকালে যখন নিউজ পেপার গুলো নিয়ে, তখন তার এত টিভি ছিল না, নিউজ পেপার দেখতেছি যে তোমরা মানে অ্যান্টি ইন্ডিয়ান মানে রেটরিক ছড়াইতেছো, আমাদেরকে ঘৃণা, আমাদেরকে গালিগালাজ করতেছো, এটা সেটা। তো তখন উনি আমাকে বলতেছে যে দেখো আমি তো ঢাকায় থাকি, আমি তো এখানে পোস্টেড, আমি তো দেখতে পাচ্ছি তোমাদের সেন্টিমেন্ট, কিন্তু তোমরা যত যত অ্যান্টি ইন্ডিয়ান হিসেবে চিল্লাও, আমাদেরকে গালিগালাজ করো, এটা দিল্লি পর্যন্ত পৌঁছায় না। এই কথাটা আমার কাছে সাংঘাতিক সিগনিফিকেন্ট মনে হলো। তার মানে সে আমাকে আকার ইঙ্গিতে বুঝাইতো যে দেখো আমি এখান থেকে টেলেক্স মানে মেসেজ সবই পাঠাই, কিন্তু ওখানকার যে জিও পলিটিক্যাল সেখানে ওই জিনিসগুলো ঢাকা পড়ে যায়। আমাদের যারা মেন কর্তা তারা এগুলা মানে তাদের কাছে আর এগুলো তত ইম্পর্টেন্ট মনে হয় না। তারা মনে করেন যে কোন রকমের যেভাবে চলতেছে এইভাবে চললেই হবে। তো এখন আমার ধারণা ইন্ডিয়ানরা যদি এটা বুঝতে পারে যে না, বাংলাদেশের জনগণকে সত্যিকার অর্থে বন্ধু ভাব। ওদের আরেকটা সমস্যা হলো কি, যে যেহেতু তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বড় ভূমিকা রাখছে, এটা তো কোনো অস্বীকার করার উপায় নেই।
তো তারা মনে করে যে, আরে মিয়া তোমার জন্মই তো দিলাম আমরা, হ্যাঁ, তো আমি যা বলবো তোমরা তো শুনবে। তো কিন্তু ব্যাপারটা যদি তারা এইভাবে না দেখে, আমি দেখছি তাদের সাথে বিভিন্ন সময় কথাবার্তা বলে বাংলা, ইভেন দিল্লিতে আমাদের সাংবাদিক বন্ধু যারা ছিল তারাও একই হোয়াট ইজ বাংলাদেশ, মানে এমন একটা ভাব, ওই যে ইংরেজিতে বলে কন্ডিসেন্ডিং। তো এই শব্দটার বাংলা আমি বুঝতে পারি, আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখবো না বাবা, পরে কিছু দেখবো না। মানে আমাদেরকে কোনো সময় তারা কোন সিরিয়াসলি, পাকিস্তানকে যত সিরিয়াসলি নেয় আমাকে তত সিরিয়াসলি নেয় না। এটা হলো বাস্তবতা। এবং হ্যাঁ, আমাদের আমাদের জি আমাদের বলেন। সিরিয়াসনেস নিত যদি আমাদের কাছে অ্যাটম বোমা থাকতো, তাহলে সিরিয়াস। এটা ভালো বলছেন। আচ্ছা, আমরা আন্তর্জাতিক রাজনীতির পর বাইরে একটু দেশে একটু ব্যাক করতে চাই। দেশে ব্যাক করতে চাই এই কারণে, দেশের দুটো ঘটনা আপনার সঙ্গে আলাপ করব। প্রথম যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, আপনাদেরকে সংক্ষেপে বলেন, আপনি জানেন যে দুদিন আগে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এটা প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম একটা পাবলিক এক্সাম, এবং এটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম হিসেবে আমরা বিবেচনা করি। অনেকের জীবনের মানে গতিটা কি হবে এটাই হয়তো এখানে নির্ধারিত হয়। আমরা দেখেছিলাম আগে গভর্নমেন্ট আমলে মানে প্রায় সবাইকে পাস করে দিতে পারলে বোধহয় তারা খুশি। আবার গোল্ডেন এবার জিপিএ, দেখছি, সব হ্যাঁ, গোল্ডেন জিপিএ। সবাই ফার্স্ট জিপিএ 5। এবার দেখলাম যে পাশের হার গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন 64.05। আবার এটা নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী মনে হয় এক ধরনের আপনার কি বলবো আনন্দ অনুভব করছেন যে ওনারা আমলে জেনুইনলি পাস করেছে। তো এই যে দুই ধরনের ব্যাপার, এত বেশি পাস, এত কম পাস, এর মধ্যে কি কোনো শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থার আপনি যে কোনো চরিত্র দেখতে পান কিনা, কি চরিত্র দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটার একমাত্র কারণ হলো প্রতিটা গভর্নমেন্টই এসে প্রথম প্রথম যখন আসে তখন চিন্তা করে যে না, দেশের জন্য কিছু ভালো কাজ করব। কেমন? তো ভালো কাজের মধ্যে কি, মানে আমি ফ্রাঙ্কলি এখন তারেক রহমানের সরকার, নতুন সরকার, তারা চেষ্টা করতেছে at least। আমি ভবিষ্যতে কি করবো আমি জানি না। তো যে ঠিক আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা তো একদম মানে পচে গেছে, এখানে তো ওই যে দলীয়করণ করতে করতে তারপরে এইখানে স্কুল যেখানে দরকার নেই স্কুলে, সেখানে স্কুল সবকিছু রাজনৈতিক বিবেচনায়। আচ্ছা, যার যার সে এক একটা স্কুল বানাচ্ছে, কলেজ বানাচ্ছে, সেখানে নিয়োগ দিচ্ছে, আর বলতেছে এত ওখানে সবগুলারে পাশ করাইতে হবে, নাহলে কিন্তু তোমার দেখে নিবে। তো সে এই আমলে এতগুলা চলতেছিল। তো এখন সেই দিকে মনে হয় কিছুটা তারা ওই লাগাম টানতে সক্ষম হয়েছে কিছুটা, যার জন্য এই সত্যিকার অর্থে যারা লেখাপড়া করে তাদের রেজাল্টই ভালো হচ্ছে, আর যারা হচ্ছে না। এবং আপনি দেখবেন যে 100 কতটা স্কুলে একজনও পাশ করে। তার মানে কি, সেই স্কুলগুলোর কোনো তদারকি ছিল না। কোনো সব রাজনৈতিক বিবেচনায় স্কুল হয়েছে, মাস্টার হয়েছে, ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, একই ব্যাপার। তো এখন আমরা দীর্ঘদিন থেকে এই মানে শিক্ষা ব্যবস্থাটাকে কলুষিত করে ফেলছি, এবং যেখানে মূল মানে নজর দেওয়ার ছিল, অর্থাৎ প্রাইমারি শিক্ষাকে যে শক্তিশালী করার দরকার ছিল, সেটার দিকে আমরা কেউ যাই। আমি কিছুদিন আগে চায়নাতে গেলাম, সেখানে দেখলাম যে তারা এত উন্নতি করতেছে কিভাবে। দেখলাম যে সেখানে একদম ক্লাস 1 থেকে ওদের যে ক্লাস 12 পর্যন্ত সব এডুকেশন ফ্রি, সব সম্পূর্ণ ফ্রি। এবং তারা আরেকটা জিনিস করছে, যেটা তারা টেকনিক্যাল এডুকেশনের প্রতি সাংঘাতিক ভাবে এমফেসিস দিচ্ছে। দেওয়ার ফলে কি হয়েছে, দেখবেন ওখানে ওরা টেকনিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তো সেদিকে আমরা মুখস্থ করে কিছু পাস করব, তারপরে ঘুষ ঘাস দিয়ে এদিক ওদিক ভর্তি হওয়ার চেষ্টা করব, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে তারা সেখানে তো টাকা দিলেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। তো এই জিনিসগুলা যদি যে সরকার ঠিক মতো হ্যান্ডেল করতে না পারে, তাহলে শিক্ষা ব্যবস্থার 12টা বাজবে। তো আমার খালি একটাই ভয় হচ্ছে যে এই সরকার মানে যত ক্ষমতায় থাকতে যদি বেশি দিন থাকে, তাহলে দেখবেন যে তারাও আবার এগুলোর সাথে কম্প্রোমাইজ করে ফেলছে আগের সরকার। তো যদি সেগুলা না করে তাইলেই শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। আর প্রাইমারি স্কুল মানে শিক্ষা ব্যবস্থাটাকে মজবুত করার জন্য ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে, সেখানে বেতন ভাতা বাড়াইতে হবে, এবং যাতে করে বেস্ট মানে ভালো টিচাররা সেখানে যায়, তারা যেন অবহেলিত ইয়ে না করে, সেদিকে কাজে শিক্ষা ব্যবস্থা ভালো হবে। এটি হলো আমার। জি, আমি আরেকটা প্রসঙ্গে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে
যে এখন এই মুহূর্তে যে পার্লামেন্টারি সিস্টেম গণতন্ত্র চলছে, নির্বাচন হলো, আমরা একটা বিরোধী দল পেলাম, সরকারি দল পেলাম, সংসদে আলোচনাও হয়, কিন্তু আমি যেটা সবচেয়ে বার্নিং পয়েন্ট যেটা মনে করি সেটা হলো যে এলাকায় মনে করেন সরকারি দলের সংসদ সদস্য নেই, সে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড এক ধরনের স্থবিরতা আসে। এই যে বিষয়টা, তাহলে যারা ভোটটা দেয় তারা কি তাহলে সরকারি দলকে ভোট দিবে, না হলে কি হবে না? এই যে টেন্ডেন্সিটা, আজকে যে সরকারি দল করছে কালকে সে হয়তো বিরোধী দলে যাবে, তাকেও এই ভোগান্তির মুখে পড়তে হবে। তাহলে মাঝখানে সাধারণ মানুষের কি হচ্ছে? এই কথাটা আমি বললাম এই কারণে যে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান একটা অভিযোগ করেছেন কালকে, যে উনি মানে আপনার উত্তরবঙ্গে গিয়েছিলেন আপনার রংপুর এলাকায়। তিনি বলেছেন যে জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগের কিন্তু একদম ভিত্তিহীন, তা কিন্তু বলা যাবে না। এই মানে আমাদের বলতে চাচ্ছি সরকারের যে ধরনের মানসিকতা, এই মানসিকতাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, এটা তো অত্যন্ত নেগেটিভ একটা চিন্তাধারা। তার কারণ সরকারে যখন আসবে তার প্রথম কাজ হবে সমাজের যে পোলারাইজেশনটা আছে, যে বিভক্তি আছে, সেটাকে কমানো। তাহলে যারা বঞ্চিত ছিল তাদেরকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া এবং তাদেরকে প্রমাণ করা যে তোমরাও এই দেশের জনগণ, তোমরা হয়তো আমাদের ভোট দেওয়া নাই, বাট আমরা তোমাদের জন্য ভালো কিছু করার, এবং তোমরা যে জনগণের অংশ এটা আমরা মেনে নিচ্ছি, তোমরা আমাদের শত্রু না। তো আনফর্চুনেটলি এগুলো তো বলে কি এগুলো ধর্মের কথা, মানে কিন্তু বাস্তবে মানে আমরা যা দেখি প্রতিটা সরকারি আসার পরে ওই যে চরম দলীয়করণ, যেমন বিএনপি যে কাজটা শুরু করছে এখন, এটা আমি শিওরে উঠতেছি মাঝে মাঝে যে এমন দলীয়করণ কিন্তু ইভেন আওয়ামী লীগও করে নাই। এই যে কর্পোরেশনের চেয়ারম্যান বানানো, এটা আওয়ামী লীগের লোকজন কিন্তু করে। আর এই যেটা দেখতেছি তারেক রহমান শুরু করছে, ওয়াসার চেয়ারম্যান, কেডিএর চেয়ারম্যান, সিডিএর চেয়ারম্যান সব নিজের দলের। আচ্ছা, ভালো কথা, তাও আমি আমি তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনি যদি আমলাতন্ত্রকে সোজা করতে চান, আপনার নিজস্ব লোকজন আসবেন, খুব ভালো কথা। কিন্তু তারাও যদি এসে ওই একই রকমের ঘুষ খায়